আচ্ছা, এখানে যে বিষয়গুলো আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে কি দেখেন, এই যে যেই পেঁয়াজ গাছটা আমরা আঁকলাম, এই গাছের পাতাগুলো কিন্তু চিকন 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 পাতা, কিন্তু পাতাগুলো লম্বা লম্বা তুলনামূলক আর একটা পেঁয়াজ গাছ একটু দেখানোর চেষ্টা করছি, যেটা পাতা তুলনামূলক একটু খাটো কিন্তু পাতাগুলা মোটা। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পেঁয়াজ গাছ কেমন হবে দেখতে। বিগত প্রায় 1 মাস যাবত আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম পেঁয়াজ চাষের ভিডিও দিয়ে আসছি, বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ক ভিডিও দিয়ে আসছি এবং আপনাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনারা আমাকে উৎসাহিত করছেন আমার কাজগুলো করার জন্য। তারই প্রেক্ষাপটে ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। ইতোমধ্যে শত শত পেঁয়াজ চাষী আমাদের পেঁয়াজ চাষের অনলাইন কোর্সটি করেছেন এবং আমার পরামর্শ আল্লাহর রহমতে ওনারা খুব ভালো ফলাফল পাচ্ছেন। আশা করছি ওনারা এবছর খুব ভালো পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেকেই বুঝি না যে আসলে পেঁয়াজ গাছটা দেখতে কেমন হলে তার ফলনটা ভালো হবে। কারণ ফলন তো মাটির নিচের বিষয়। আমাদের গাছের উপরের দিকেও দেখার কিছু সিমটম বা কিছু ব্যাপার আছে, এটা দেখে আমরা ধারণা করতে পারি যে যে দিকের ফলনটা কেমন হতে পারে। আমি দুইটা গাছের হিসাব আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে একটু ছবি এঁকে দেখাচ্ছি। এটা ধরেন একরকম, আর একটি আঁকছি। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে কি দেখেন, এই যে যেই পেঁয়াজ গাছটা আমরা আঁকলাম, এই গাছের পাতাগুলো কিন্তু চিকন 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 পাতা, কিন্তু পাতাগুলো লম্বা লম্বা তুলনামূলক আর একটা পেঁয়াজ গাছ একটু দেখানোর চেষ্টা করছি, যেটা পাতা তুলনামূলক একটু খাটো কিন্তু পাতাগুলা মোটা, পাতা চওড়া পাতা চওড়া ও মোটা। আর এ পাশে হচ্ছে পাতা লম্বা ও চিকন। এই আমরা অনেক সময় মনে করি যে আমাদের গাছ অনেক বেশি লম্বা করে ফেলতে হবে, অনেক বেশি উঁচু করে ফেলতে হবে। এটা কিন্তু আসলে একটু ভুল ধারণা। কারণ অনেক বেশি লম্বা হওয়াটা বা উঁচু হওয়াটার চেয়ে বরঞ্চ তুলনামূলক একটু খাটো এবং মোটা হওয়াটা বেশি জরুরি। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এই যে যেই খাটো গাছ যেগুলো হয় বা পাতা যেগুলো পরিপুষ্ট হয়, সেই পাতাগুলোই গাছ কি করে, গাছ হচ্ছে সূর্যের আলোর সহযোগিতায় এই যে গাছের পাতা সবুজ অংশ এখানে থেকে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের সহযোগিতায় এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছ পাতায় খাদ্য তৈরি করে। আচ্ছা, সে খাদ্যটা এই পাতায় কিভাবে জমা থাকে? প্রথমে খাদ্যটা গ্লুকোজ হয়। অর্থাৎ কিভাবে হবে? এই যে সূর্যের আলো তাকে কাজে লাগাবে ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? পাতার ভিতরে যে কোষ থাকে, এই যে পাতার কোষে থাকে ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিল কি? এক ধরনের রঞ্জক পদার্থ, যার রং থাকে সবুজ, সবুজ রঙের রঞ্জক পদার্থ। এবং পাতার কোষের ক্লোরোপ্লাস্টের এই ক্লোরোফিল থাকার কারণে কিন্তু গাছকে সবুজ দেখা যায়। তাহলে এই যে যে খাবারটা ক্লোরোফিলের সহযোগিতায় কি হয়? প্রথমে গ্লুকোজ উৎপন্ন করে সে, গ্লুকোজের পরে সেটা হয় ফ্রুক্টোজ, সর্বশেষ সেটা সুক্রোজ আকারে জমা থাকে। এই যে সুক্রোজ হয়ে গাছের এখানে জমা থাকে। পরবর্তীতে যখন তার কন্দ গঠনের সময় শুরু হয়, হরমোনাল সিগন্যালের জন্য, ফটো পিরিয়ডিয়ামের জন্য, মানে আপনার দিন রাত্রির কম বৃদ্ধি, তাপমাত্রা কম বৃদ্ধি, এই সবগুলোর উপর নির্ভর করে কিন্তু এর ফটো পিরিয়ডিজম। অর্থাৎ এর যেই সময়কাল যখন চলে আসে, এর বয়স যখন চলে আসে,
দিনের দৈর্ঘ্য যখন একটু বেড়ে যায়, তাপমাত্রা যখন একটু বেড়ে যায়, তখন এই যে হরমোনাল সিগন্যাল আসে, সিগন্যাল আসলে এর জিব্রেলিক হরমোনের কাজটা একটু তখন কমে যায়, তুলনামূলক সাইটোকাইনিনের কাজটা একটু বেড়ে যায়, অক্সিজেনটা একটু বেড়ে যায়, তখন ওই সিগন্যাল অনুযায়ী কি হয়, এই যে সুক্রোজ, এই যে গাছের পাতায় যে সুক্রোজটা রয়েছে, এই সুক্রোজটা তখন এই হরমোনাল ডিরেকশনের মাধ্যমে এই যে পাতার যে ফ্লোয়েম টিস্যু থাকে একটা, এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। তখন এইদিকে আস্তে আস্তে ফোলা ফাঁপা শুরু হয় এবং এর মাধ্যমে কিন্তু কন্দ গঠন শুরু হয়। এইভাবে এই সুক্রোজটা পেঁয়াজের কন্দে এসে গঠন করা শুরু করে এবং এই সুক্রোজটা এখানে এসে কার্বোহাইড্রেট আকারে থাকে। এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হিসেবে এখানে থাকে। তো যত বেশি পরিমাণ কার্বোহাইড্রেটের কনসেন্ট্রেশন হবে, তত বেশি পেঁয়াজের কোয়ালিটি ভালো হবে, তত বেশি পেঁয়াজটা মজবুত হবে, শক্ত হবে এবং সেটি তত বেশি দিন স্টোরেজ করা যাবে, অর্থাৎ সংরক্ষণ করা যাবে। তাহলে গাছটি দেখতে কেমন হবে? একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম কি, যে চিকুন পাতার চেয়ে মোটা পাতা বেশি ভালো হবে। কারণ হচ্ছে এই মোটা পাতায় গাছ খাদ্য উৎপাদন ভালো করতে পারবে, বেশি পরিমাণ খাদ্য জমা করতে পারবে এবং সময় মতো সে খাদ্যটা কিন্তু নিচে ডেলিভারিও দিতে পারবে সুস্থ সবল মোটা গাছটাতে। তুলনামূলক এই লম্বা বা চিকুন পাতায় কিন্তু তারা কিন্তু এভাবে খাদ্য উৎপাদন এদের তুলনায় কম করবে এবং সাপ্লাইটাও কিন্তু কম দিতে পারবে এবং তার ফলাফলে কিন্তু এই কন্দটা খুব ভালো গঠন হবে না এবং কার্বোহাইড্রেট যে পার্সেন্টেজটা, এই যে পার্সেন্টেজটা এখানে হবে কম, এখানে হবে বেশি। এই পার্থক্যটা কিন্তু এই যে চিকুন লম্বা লিখে গাছ হইলে কিন্তু তখন তার এই যে খাবার সুক্রোজ আকারে থাকাটা এবং গোড়ায় বসে কন্দটা ভালো মোটা হওয়া, এটা কিন্তু কমে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই কাণ্ডটা, এই যে কাণ্ড কিন্তু এটা চিকুন থাকবে আর এই কাণ্ডটা কিন্তু একটু মোটা থাকবে। এই ধরনের একটু বাহ্যিক পার্থক্য দেখা যাবে। রঙের ক্ষেত্রে একটা পার্থক্য দেখা যায়, বড় পার্থক্য, সেটা হচ্ছে কি, সুস্থ সবল যে গাছটা থাকবে এটা রং থাকবে সবুজ, অর্থাৎ সবুজ কালারের যে সবুজ আমরা যেটা দেখি সেই স্বাভাবিক সবুজটা থাকবে। আর যদি অসুস্থ গাছ হয়, অসুস্থ গাছের একটা কালার হচ্ছে, মানে অসুস্থ গাছে তো অনেক রকম কালার হতে পারে, যেমন এই সবুজ না থেকে সেটা হলুদ হয়ে যাওয়া, সেটা ফ্যাকাশে হয়ে যাওয়া, সেটা লাল হয়ে যাওয়া, অর্থাৎ স্বাভাবিক সবুজ থেকে যখনই রং বিচ্যুত হবে তখনই বুঝতে হবে সে অবশ্যই অসুস্থ কোনো না কোনো কারণে। এমনকি গাছ যদি কোনো কারণে আমরা বলি যে কালো হওয়া, এই যে কালো হওয়া বা গাঢ় সবুজ, এটাও কিন্তু গাছের সুস্থ চেহারা না, এটাও কিন্তু অসুস্থ চেহারা। এটা কিভাবে হয়? যদি কোনো কারণে পাতার ভিতরে নাইট্রোজেনের পরিমাণটা অথবা ম্যাগনেসিয়ামের পরিমাণটা বা সালফারের পরিমাণটা বেড়ে যায়, তখন কিন্তু ক্লোরোফিলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এটাকে গাঢ় সবুজ দেখা যায়। ক্লোরোফিল অনেক বেশি বেড়ে গেলে কি সমস্যা হয়? অনেক বেশি যখন ক্লোরোফিল বেড়ে যাবে তখন কিন্তু এই ক্লোরোফিলের মাত্রা অধিক হওয়ার কারণে গাছের যে ফটোসিনথেসিস, অর্থাৎ সূর্য থেকে এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে যে খাদ্য তৈরি করাটা, এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটা তার বাধাগ্রস্ত হবে। তখন কিন্তু খাদ্য তুলনামূলকভাবে এই যে কম কম উৎপন্ন হচ্ছে। খাদ্য যদি কম উৎপন্ন হয় তাহলে এই সুক্রোজটাও কম জমা থাকবে, সেক্ষেত্রে কিন্তু দিন শেষে ফলনটা কম পাওয়া যাবে। গাছটা দেখতে হয়তো গাঢ় সবুজ লাগবে বা কালো রঙের লাগবে, গাছটা হয়তো চকচক করবে, কিন্তু দিন শেষে কিন্তু ক্ষতি হবে। আর চকচক করার কারণটা কি? অতিরিক্ত পরিমাণ ছত্রাকনাশক অনেকে আমরা ব্যবহার করি। এই অতিরিক্ত পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করলে কি হয়, এই পাতার উপরে যে লিপিডের প্রলেপটা থাকে বা এই যে গাছের যে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা, এটা যে উপরে যে লিপিড দিয়ে তৈরি থাকে সেই লিপিডটা নষ্ট হয়, ড্যামেজ হয়, ভেঙে যায়। ওটা ড্যামেজ হয়ে যখন ভেঙে যায় তখন ওখান থেকে একটা রঞ্জক পদার্থ, মানে ক্ষতিকর, আমাদের যেমন কেটে গেলে রক্ত বের হয়, ঠিক ওদের ওরকম কিউটিকল নামে একটা পদার্থ বের হয়। এই কিউটিকল তখন এই পাতার উপর একটা প্রলেপ সৃষ্টি করে। এই যে কিউটিকলের প্রলেপ, যখন এই কিউটিকলের প্রলেপটি তৈরি হয় তখন সূর্যের আলো যখন এর উপরে পড়ে তখন এটাকে বলা হয় কৃষির ভাষায় ফটোফিল্ম, একটা ফটোফিল্ম ইফেক্ট তৈরি হয়। এই ফটোফিল্ম ইফেক্টের কারণে সূর্যের আলো পড়লে চকচক করে, তখন এই গাঢ় সবুজ বা কালো দেখা যায়, চকচক করে, আমরা মনে করি গাছ হয়তো অনেক সুস্থ আছে, কিন্তু এটা ভুল ধারণা। এটাও কিন্তু গাছের একটা অসুস্থতার লক্ষণ। গাছটি দেখতে হয়তো সুন্দর মনে হবে, হঠাৎ করে গাছের গ্রোথটাও একটু বেড়ে যাবে, দেখে মনে হবে গাছটা হয়তো একটু বেড়ে গেল, মোটা হলো, কিন্তু আসলে সেটি নয়। কারণ খাদ্যটা সে কম মানে জমা করতে পারবে এবং দিন শেষে কিন্তু কন্দের এখানটায় কিন্তু খাদ্য কম জমা হবে। আরো একটা বিষয় খেয়াল করা যাবে, সেটা হলো কি, কন্দ যদি কোনো কারণে বড়ও হয়, বড় হলেও কন্দটা কিন্তু ফাঁপা হবে। ফাঁপা অর্থাৎ কি? রিজিড হবে না, অর্থাৎ কন্দটা টাইট হবে না। আপনার যদি খাদ্য উৎপাদন ঠিকভাবে সে করতে পারে তাহলে সেক্ষেত্রে কন্দটা হবে টাইট বা রিজিড, কার্বোহাইড্রেটের পরিমাণটা থাকবে অনেক বেশি। আর যদি ফাঁপা হয়ে যায় তাহলে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকবে। কার্বোহাইড্রেটের পরিমাণ যদি কম থাকে তখন এখানে লিপিডের পরিমাণটা বেড়ে যায়।
সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই পেঁয়াজের ওজন একটু কম আসবে, তার পাশাপাশি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, কারণ লিপিডের পরিমাণটা যখনই কন্দে বেড়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজটা একটা খুব অল্প সময় পরেই দেখা যাবে যে আস্তে আস্তে পচন শুরু হয়ে যাবে, দীর্ঘদিন স্টোরেজ হবে না। যেই কারণে এই যে কুচকুচে কালো কালার করা বা এভাবে অতিরিক্ত ছত্রাক ব্যবহার করে গাছটাকে এরকম অসুস্থ করে ফেলা, চোখের দেখায় ভালো লাগলেও অনেক বেশি বৃদ্ধি মনে হলেও ফলনে কিন্তু সমস্যা আসবে, এখানে লিপিডের পরিমাণটা বেড়ে যাবে, খুব বেশি দিন কিন্তু আপনারা স্টোরেজ করতে পারবেন না। যেই কারণে স্বাভাবিক সবুজ রঙটা থাকতে হবে। তাহলে কয়েকটা বিষয় আমরা কি কি বুঝতে পারলাম? যে গাছটি অত বেশি লম্বা হওয়া যাবে না, তুলনামূলক মিডিয়াম সাইজ হতে হবে, গাছের পাতাগুলো চওড়া হতে হবে, গাছের কাণ্ডটা একটু মোটা হতে হবে, আর স্বাভাবিক সবুজ রঙের থাকতে হবে। এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের কিছু প্রসেস মনে রাখাটা জরুরি। সেটা হলো কি, এই যে অতিরিক্ত লিকলিকে লম্বা হওয়াটা, এই লম্বা হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা যদি প্রয়োগ বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছ অনেক বেশি লম্বা হয়ে যায়। অথবা নাইট্রোজেন আমরা যতটুকু প্রয়োজন হলো ততটুকু আমরা করলাম, কিন্তু গাছটাতে সঠিক বৃদ্ধি, সঠিক ও মোটা, এই যে গাছটা মোটা করা, এটার জন্য প্রয়োজন কিসের? প্রয়োজন হলো পটাশিয়াম। পটাশিয়ামের জন্য কোন সার প্রয়োজন? পটাশিয়ামের জন্য এমপি সার বা লাল সার, এটা প্রয়োজন। আমরা কি করি? আমরা নাইট্রোজেন সাপ্লাই দিয়ে যাই কিভাবে? নাইট্রোজেন আমরা দুই ভাবে দিয়ে থাকি, একটা হলো কি ইউরিয়া, আর একটা হচ্ছে ডিএপি। এই দুটো সার দিলে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন যোগ হয়, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা এই পটাশিয়াম দিই না, অর্থাৎ লাল সার কিন্তু আমরা প্রয়োগ করি না। তখন এই সারের ব্যালেন্সটা থাকে না, যেই কারণে গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়। যেই কারণে আমাদের সুষম সার দেওয়া লাগবে। নাইট্রোজেনটা প্রথম দিকে বৃদ্ধির সময় একটু দিলেও তার সঙ্গে কিন্তু এই পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু গাছ অতিরিক্ত লম্বা হয়ে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস কি, গাছের যে ভেজিটেটিভ গ্রোথের যে সময়টা, অর্থাৎ চারা রোপণ, আমরা যখন চারাটা রোপণ করি মাঠে এনে, এই চারা রোপণ থেকে মোটামুটি 45 দিন পর্যন্ত এই সময়টার মধ্যেই গাছের বৃদ্ধির কাজগুলো সারতে হবে। সুতরাং নাইট্রোজেনের যেই প্রয়োগটা, সেটা আমরা এর মধ্যে শেষ করব। আর 45 দিন থেকে যেই 90 দিনের সময়টা, এটার সময় কিন্তু আস্তে আস্তে গাছ প্রোডাকশনের দিকে চলে আসে। এটার সময়টা নাইট্রোজেনটা বন্ধ করতে হবে, অতিরিক্ত ভাবে কোনো নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না। এই প্রসিডিউর আমরা মোটামুটি ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমরা গাছকে সুস্থ সবল রাখতে পারবো, গাছ বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারবে, এবং কন্দ কিন্তু বড় হবে, মোটা হবে, এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকার কারণে কন্দের ওজনটাও ভালো হবে, এবং সেটি বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে যে বিষয়টি বলতে চেয়েছি আপনারা কম বেশি অনেকটাই বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই পেঁয়াজ চাষ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কোর্স করেছি, শত শত চাষি সেখানে প্রশিক্ষণ নিয়েছেন। সেই কোর্সের যে ভিডিওগুলো, অর্থাৎ পূর্ণাঙ্গ ক্লাস, সেই কোর্সের 5টি পূর্ণাঙ্গ ক্লাস, সেই ক্লাসের একদম এক্সক্লুসিভ ভিডিও, একদম স্পেশালি তৈরি করা সেই 5টি এক্সক্লুসিভ ভিডিও, এবং তার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইড, পেঁয়াজ চাষ বিষয়ক পূর্ণাঙ্গ যে গাইড, সেই পূর্ণাঙ্গ গাইডের একটি পিডিএফ কপি, একদম লিখিত পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ কপি, এই দুইটার সমন্বয়ে আমি একটি প্যাকেজ তৈরি করেছি। যারা আপনারা পেঁয়াজ চাষ সম্পর্কিত এ ধরনের খুঁটিনাটি বিষয় জানা সহ বিভিন্ন সারের কি কি কাজ, কোন সার কখন কম দিতে হবে, কোন সার কখন বেশি দিতে হবে, কোন ধরনের রোগগুলো কি ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা এই প্যাকেজটি আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। সেই প্যাকেজটির মূল্য আমি আপনাদের কাছ থেকে রাখছি মাত্র 200 টাকা। আমি আপনাদের একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, 01717000057। এই নম্বরটিতে আপনারা এই 200 টাকা সেন্ড মানি করে আমার সাথে যোগাযোগ করে এই প্যাকেজটি নিতে পারবেন। আমার এই ভিডিও স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের নাম, আপনাদের জেলার নাম পাঠিয়ে দিবেন, এবং এরপরে আপনারা এই যে নাম্বারটি লিখে দিলাম, এই নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে এই প্যাকেজটি আমার কাছ থেকে গ্রহণ করতে পারবেন। আমি আশা রাখি এই প্যাকেজটি নিয়ে আপনারা দেখলে পেঁয়াজ চাষ বিষয়ক একটা মোটামুটি বেসিক আইডিয়া আপনাদের চলে আসবে। কোথায় কোথায় আপনাদের ভুল হয়েছে এগুলো আপনারা বুঝতে পারবেন, কিভাবে ভুলগুলো সংশোধন করা লাগবে সেটাও আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।